নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, সন্ন্যাসী কাকু। আসুন গল্পটি শোনা যাক। আমি তখন কলেজে পড়ি। আমাদের পাড়ায় একটা খুব সুন্দর বাড়ির সামনে এক ভদ্রলোককে চেয়ারে বসে থাকতে দেখতাম। ভদ্রলোক সুপুরুষ ছিলেন, সৌম্য চেহারা, বয়স 70 ছাড়িয়েছে। আগে তাঁকে দেখিনি। তিনি কলকাতার বাইরে থাকতেন কর্মস্থলে। অবিবাহিত ভদ্রলোক। বাড়িতে সদস্য সংখ্যা অনেক। বাড়িটি অনেক বড়। সবাই প্রতিষ্ঠিত। সামনে সুন্দর বাগান। শীতকালে বাগানটা ঝলমল করত। এই ভদ্রলোক আসার পর শীতের বাগান শুরু করেছিলেন। গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, কসমস, জারবেরা, কত নাম না জানা ফুলের বাহার থাকত শীতকালে। বাড়ির চারিদিকে অনেক জায়গা। চারধার দিয়ে নারিকেল সুপারি গাছ দিয়ে ঘেরা ছিল। খুব সুন্দর দোতলা বাড়ি। শীতকালে কলেজ যাওয়ার সময় ওনাকে দেখতাম বাগানে বসে আছেন। ভদ্রলোক খুব আলাপি ছিলেন। একদিন আমাকে ডেকে আলাপ করলেন। আমি কোন বাড়িতে থাকি, কি করি জিজ্ঞাসা করলেন। আমিও ওনাকে কাকু কাকু বলে ডাকতে লাগলাম। ওনাকে দেখে কথা বলে কেন জানি না মনে হলো ওনার অনেক গল্প আছে। ধীরে ধীরে শুনতে হবে। আমার তখন একটু একটু লেখার বাতিক শুরু হয়েছে, যেমন সব বাঙালি ছেলে মেয়েরই হয়। কাকু খুব মিশুকে ছিলেন। দেখতে দেখতে পাড়ার সব বয়স্ক এবং ছোটদের সঙ্গে ওনার ভাব হয়ে গেল। যে কোনো লোকের যে কোনো দরকারে উনি সবার আগে এগিয়ে আসতেন। আমাদের বাড়ির রাস্তাটায় উজ্জ্বল আলো ছিল না। উনি কর্পোরেশনে দৌড়াদৌড়ি করে আলোর ব্যবস্থা করলেন। পাড়ায় বাড়ি খুঁজে পেতে খুব অসুবিধা হতো, নম্বরগুলো ক্রমানুসারে ছিল না বলে। উনি সেই জন্যে অনেক খরচ করে একটা বড় বোর্ড বানিয়ে রাস্তার নাম দিয়ে সব বাড়ির নম্বর দিয়ে একটি ম্যাপ তৈরি করে বসিয়ে দিলেন। অল্প দিনেই কাকু সবার কাছে খুব জনপ্রিয় হয়ে গেলেন। সবাই কাকুর কাছে যেত গল্প করতে। উনিও প্রাতঃভ্রমণ আর সান্ধ্যভ্রমণে অনেক বন্ধু করে ফেললেন। চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে বসতেন বটে, তবে বয়সের কারণে বাইরের কোনো খাবার, এমনকি চাও মুখে তুলতেন না। পাড়ার সব মহিলাদেরকে উনি দিদি, বৌদি এবং ছোটদেরকে মা বলে সম্বোধন করতেন। আমি ওনার প্রতি খুব আগ্রহী ছিলাম বলে যেদিনই সময় পেতাম সন্ধ্যাবেলা ওনার কাছে গিয়ে বসতাম। ওনার একটা বড় ঘর ছিল থাকার। সেই ঘরে শোবার খাট বিছানা ছাড়াও বসার জায়গা ছিল সুন্দর করে সাজানো। সেখানেই বসতাম। উনি সাদর অভ্যর্থনা করতেন, অনেক গল্প করতেন। ওনার প্রিয় গ্রন্থ ছিল গীতা। জ্ঞানযোগ, কর্মযোগ, এই দুটো অধ্যায় ওনার কণ্ঠস্থ ছিল। বৌদি বৌদি বলে ডাক দিতেন। এক সুন্দরী সম্ভ্রান্ত বয়স্কা মহিলা ঘরে আসতেন। খুব আভিজাত্যপূর্ণ চেহারা। উনি আলাপ করিয়ে দিয়েছিলেন ওনার বৌদি। দাদা অনেক আগেই গত হয়েছেন। বৌদিকে বলতেন আমার জন্য চা আর খাবার আনতে।
বৌদি নিজেই নিয়ে আসতেন। আমি তাকে জেঠিমা বলে ডাকতাম। ধীরে ধীরে জানতে পারলাম ওনার দাদা দার্জিলিংয়ে সরকারি চাকরি করতেন। কাজে যাওয়ার সময় গাড়িটা খাদে পড়ে যাওয়ায় ওনার সাথে সাথে মৃত্যু হয়। তখন ওনার ছেলেমেয়ের বয়স শুনে আমি বাকরুদ্ধ হয়ে যাই। বড় ছেলের বয়স 6, ছোট ছেলে 3, আর কোলের মেয়েটির মাত্র 1 বছর বয়স। বৌদির বয়স 25-26। খুব সুন্দরী ছিলেন, তাই তাকে তারা নিজেদের কাছে নিয়ে এসেছিলেন। বৌদির মানে জেঠিমার ছেলেমেয়েরা সবাই কাকুকে বড় কাকা বলে ডাকত। কাকু নিজে দায়িত্ব নিয়ে বৌদি এবং 3 ছেলে মেয়েকে কলকাতায় নিয়ে আসেন। সেখানে তার মা, বাবা এবং আরও 2টি ভাই ছিল। তাঁরাও চাকরি করতেন। কাকুর মুখেই শুনেছি উনি নাকি দায়িত্ব নিয়ে বলেছিলেন উনি কোনোদিনই বিয়ে করবেন না, মানে সংসার জীবনে প্রবেশ করবেন না। এই 3 বাচ্চার এবং বৌদির সমস্ত খরচ খরচা সামলাবেন এবং মা বাবার দায়িত্ব ওনার। এইভাবে কলকাতায় বাসা ভাড়া করে ওনারা থাকতেন। বাচ্চাদের স্কুলে ভর্তি করা, পড়াশোনা করানোর সব খরচ উনি সামলেছেন। শুধু পড়াশোনা তো নয়, অতগুলো লোকের সংসার মানে অনেক খরচ। ছেলে মেয়ে বড় হচ্ছে, তাদের পড়াশোনার খরচও বাড়ছে। তবে বৌদি 2 হাতে সংসার সামলেছেন, কোনো দিন কোনো কাজের লোক রাখতে দেননি। বৃদ্ধ শ্বশুর শাশুড়ির দেখাশোনা, ঘরের সব কাজ এবং ছেলে মেয়েদের পড়াশোনাও যতটা ওনার পক্ষে সম্ভব সব সামলেছেন একা হাতে। অন্য 2 কাকারও বিয়ে হয়ে গেছে, তাঁদেরও সংসার হয়েছে, সদস্য আরও বেড়েছে। জেঠিমার জন্যই সংসারে আর কোনো ভাঙন ধরেনি। ছেলেমেয়েরা পড়াশোনায় ভালো ছিল, কোনো বেচালও ছিল না, খুব ভদ্রও ছিল। ধীরে ধীরে ওনারা আমাদের পাড়ায় বাড়ি করে চলে আসেন। কাকু রেলওয়ে ইঞ্জিনিয়ার ছিলেন, দেশে বিদেশে অনেক জায়গায় ঘুরেছেন। মা বাবাকে দেখতে হয়তো বছরে 2-3 দিনের জন্য আসতেন, খুব বেশি হলে 7 দিন। তাই হয়তো পাড়ার কেউ তাকে তেমন চিনত না। রিটায়ার করার পরও উনি অনেক দিন বিভিন্ন কোম্পানিতে চাকরি করেছিলেন। তারপর প্রায় 70 বছর বয়সে বাড়ি এসে থাকতে শুরু করেন। এর মাঝখানে ভাইজির বিয়ে দিয়েছেন, সে তার স্বামী পুত্র নিয়ে সুখে সংসার করছে। কলকাতায় 2 ভাইপো, একজন ডাক্তার এবং একজন উকিল। তাদেরও বিয়ে হয়েছে, তারাও সুপ্রতিষ্ঠিত। তার ছোট ভাইয়েরও একটি কন্যা আছে, সেও প্রতিষ্ঠিতা। কাকুর কোনো আপন পর নেই, তিনি সবাইকে সমান আদর যত্ন করতেন। একটা প্রজন্ম মানে ওনাদের প্রজন্ম তো চলে গেল, কিন্তু ওনার যে ভাইপো বউরা এসেছে তারা এই একান্নবর্তী পরিবার মানতে চায় না, খুঁটিনাটি নিয়ে অশান্তি শুরু করে। কাকু যে কত খেয়াল রাখেন, ভাইপোদের বাচ্চাদেরও স্কুলে পৌঁছে দেন, নিয়ে আসেন, টিউশনিতে দিতে যান, কিন্তু তাও তাদের মন পান না। তারা শুধু চায় আপনি আর কোপনি, মানে নিজের স্বামী আর সন্তান নিয়ে আলাদা ঘর। কাকু যে কীভাবে টাকা খরচ করতেন না দেখলে কেউ বিশ্বাস করবে না। ওনার জমানো টাকাও উঠিয়ে ফেলতেন। ভবিষ্যতের কথা বললে বলতেন আমার সবাই আছে। যুগের পরিবর্তন তো উনি বুঝতে পারতেন না। অত বড় বাড়ি রং করানো, মেনটেনেন্স সব নিজের খরচে করতেন।
পাড়ার লোকের কারও কোনো অসুবিধা হলেও ওনার খরচ করতে কোনো কার্পণ্য ছিল না। সব সময় মুক্ত হস্ত। ওনার বৌদি বারণ করতেন, কিন্তু উনি শুনতেন না। কালের নিয়মে ওনাদের যৌথ পরিবারেও ভাঙন ধরল। ওনার ভাইপো বউরা আলাদা হয়ে গেল। ওপর তলায় তারা তাদের সংসার গুছিয়ে নিল। কাকু খুব মনমরা হয়ে গেলেন। তার বৌদি কিন্তু দেওর যাদের সঙ্গে একসাথেই থাকতেন, তিনি ছেলেদের সংসারে যাননি। জেঠিমাকে দেখেছি আমৃত্যু কাকুর খেয়াল রাখতেন। ধীরে ধীরে বয়সজনিত কারণে জেঠু অশক্ত হয়ে পড়তে লাগলেন, দেখতে পাচ্ছিলাম। নানা রকম অসুখ দেখা দিতে লাগলো। তিনি হসপিটালে ভর্তি হতেন, কিন্তু প্রচুর অর্থের দরকার, টানাটানি পড়ত। মেডিক্লেমের আগেও তো কিছু অর্থের দরকার পড়ে, কিন্তু সেটা মেটাবারও কোনো উপায় ছিল না। ওনার আর্থিক অসুবিধা ছিল। এইরকম চলতে চলতে কাকু একদিন খুব অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলেন। ওনার আর্থিক অসুবিধা হওয়ার কারণ নয়, কিন্তু ওনার বেহিসাবি খরচের জন্যেই তার এই অবস্থা হলো। উনি ভাবতে পারেননি যে পরবর্তী প্রজন্ম আর ফিরে তাকাবে না। 10-12 দিন হসপিটালে ছিলেন। প্রচুর টাকা খরচ হলো। উনি সব সময় খুব দামি হসপিটালে ভর্তি হতেন। ওনার জীবনটা খুব রাজকীয় ছিল। একজন উচ্চবিত্ত শিক্ষিত মানুষ, উচ্চ পদে আসীন ছিলেন, মনটাও বড় ছিল। জীবনের কোনো ক্ষেত্রে আপোষ করতে রাজি ছিলেন না। 10-12 দিন ভুগে তার অন্তিম পরিণতি ঘটল। তিনি না ফেরার দেশে চলে গেলেন। পরিশেষে বলি, তার মৃত্যুতে পুরো পাড়ার লোক ভেঙে পড়েছিল। 2 মাইলের মধ্যে ছোট বড় যারা ছিল সবাই তাঁর শেষ যাত্রার সাথী ছিল। ফুলে ফুলে তাঁর দেহ ঢাকা পড়ে যাচ্ছিল। সত্যি এক সন্ন্যাসীর জীবনের পরিসমাপ্তি ঘটল। কাকুর জীবন ছিল এক সন্ন্যাস জীবনের জ্বলন্ত উদাহরণ। কাকুর মৃত্যুতে একটা যুগের অবসান ঘটল।